আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে ভারত-পাকিস্তান এর মধ্যে তুমুল সংঘর্ষ বাধবে এরকম একটা পরিস্থিতি। ২ দেশের ভিতরে চরম উত্তেজনা চলছে এবং ২ দেশের রাজনীতিবিদ এবং সেনাবাহিনী এমনভাবে তারা প্রস্তুতি নিচ্ছে বা কথাবার্তা বলছে মনে হচ্ছে যে যেকোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। আসলে বাস্তবতা কি? আসলেই কি যুদ্ধ বাধবে কিনা? যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে শুধুমাত্র ভারত-পাকিস্তান না, আমাদের দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ ক্ষতির সম্মুখীন হবে। যার বাইরে বাংলাদেশ নয়, বরং বাংলাদেশও তার ভিতরে। তো সুতরাং আমাদের এটা জানা দরকার যে আসলে পরিস্থিতি কি হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে কথা বলবো যে ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা কতটুকু। চলুন তাহলে শুরু করা যাক কথা বলা। ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা যদি আমরা চিন্তা করি, আগে ভারত-পাকিস্তানের রাজনীতিটা আমাদের একটু বোঝা দরকার যে ভারত-পাকিস্তানের যে শত্রুতা বা ভারত-পাকিস্তানের ভিতরে যে দ্বন্দ্ব, এটা কি কারণে? এই কারণটা আসলে শুরু হয়েছে সেই ১৯৪৭ সাল থেকে। ভারত-পাকিস্তান যখন দুইটা ভাগ হয়ে গেল, তখন থেকেই পরস্পরের প্রতি যে শত্রু ভাবাপন্ন মনোভাব, এইটা তখন থেকেই বেড়ে উঠেছে দুই দেশের জনগণের ভিতরে, দুই দেশের রাজনীতিবিদদের ভিতরে। কিন্তু জনগণের ভিতরে আসলে যেই অন্যের প্রতি যে বিদ্বেষ বা শত্রুতা, এটা যতটুকু না এক জনগণের প্রতি আরেকটা জনগণের আছে, তার চেয়ে বেশি হচ্ছে এই দুই দেশের রাজনীতিবিদরা এই শত্রুতাকে জিইয়ে রেখেছে নিজেদের স্বার্থের জন্য বা নিজেদের ক্ষমতার জন্য। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলি। ভারত এবং পাকিস্তানের এই দ্বন্দ্বের যে হাইপ, এটা রাজনীতিবিদরা আসলে তৈরি করে নিজেদের ভোট টানার জন্য। কারণ এইটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যে যে যত অন্য দেশের প্রতি বিদ্বেষ পোষণ করবে, সে হচ্ছে তত ভালো রাজনীতিবিদ বা নিজের দেশের প্রতি তার সবচাইতে ভালোবাসা বেশি। কারণ আপনি আপনার দেশকে ভালোবাসেন কিনা এইটা বোঝানোর জন্য একটা বয়ান প্রয়োজন। যেমন বাংলাদেশকে আসলে কে কতটুকু ভালোবাসে, এইটার বয়ান এতদিন ছিল হচ্ছে আওয়ামী লীগ বয়ান তৈরি করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাই হচ্ছে একমাত্র বাংলাদেশকে ভালোবাসে। আর এর বাইরে যারা আছে তারা আসলে বাংলাদেশকে কেউ ভালোবাসে না। তা প্রতিটা রাজনৈতিক দলের বা প্রতিটা দেশের এরকম কিছু বয়ান থাকে তার জনগণকে মোটিভেট করার জন্য বা জনগণকে বোঝানোর জন্য, এরকম কিছু কথা তাদের থাকে। তো ভারত পাকিস্তান উভয় দেশের ভিতরে তাদের বয়ান হচ্ছে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ। পাকিস্তানের যে সকল রাজনীতিবিদরা আছে তারা যতটা ভারত বিদ্বেষী হতে পারবে, তাদের জন্য রাজনৈতিক ময়দানে ততটাই ভালো এবং জনগণকে তারা তত বেশি নিজের দলের প্রতি মোটিভেট করতে পারবে। এজন্যই মূলত তারা জনগণের ভিতরে ইচ্ছাকৃতভাবে এই হাইপটা তৈরি করে রাখে যে আমি হচ্ছে সবচাইতে বেশি ভারত বিদ্বেষী বা আমি হচ্ছে সবচাইতে বেশি পাকিস্তান বিদ্বেষী, তোমরা আমার পক্ষে থাকবা। তো এইটাই হচ্ছে তাদের মানে হাইপের সবচাইতে মূল কারণ। তা যতটুকু আসলে তারা মুখে নিজেদের প্রতি শত্রুতা লালন করে, আসলে খাতা কলমে অত বেশি না, বা খাতা কলমে আসলে অত বেশি শত্রুতা হওয়া সম্ভব না। কি কারণে? চলেন এবার আমরা সামনে আগাই যে আসলে এই যুদ্ধটা হওয়া সম্ভব কিনা। রাজনীতি তো বুঝলাম, কিন্তু যুদ্ধ হওয়া এখন সম্ভব কিনা। আমরা যুদ্ধ হওয়া সম্ভব কিনা এইটা যখন একটা দেশ আর একটা দেশের উপরে হামলা করে, তখন সে একটা বিষয় সবসময় মাথায় রাখে। সেটা হচ্ছে আমি যদি অমুক দেশের উপরে যে আক্রমণ করি, তার সাথে যদি আমার যুদ্ধ করি, তাহলে আমার লাভ বা ক্ষতি কী। এটা হচ্ছে যে অ্যাটাক করতেছে তার মাথায় সর্বপ্রথম এটা রাখা লাগে। কিন্তু ডিফেন্স করলে তার তো আর কিছু করার থাকে না, সে মানে যে পরিস্থিতিতেই থাক তার ডিফেন্স করতে হয়। তো এই দুই দেশের ভিতরে কেউ যদি অ্যাটাক করতে চায়, তাহলে তার মাথায় আগে এটা রাখতে হবে যে আমি যদি তার উপরে অ্যাটাক করি তাহলে আমার কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে। তাহলে আমরা চলেন দেখি যে ভারত এবং পাকিস্তান এই যুদ্ধে জড়ালে তাদের কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি। ভারতের আসলে লাভ নাই। ওই যেটা বললাম, জনগণের প্রতি ওই যেই রাজনীতিবিদরা আছে তারা বলতে পারবে যে আমি আমার শত্রুদেরকে ধ্বংস করেছি বা তাদের প্রতি আক্রমণ চালিয়েছি, এতটুকুই লাভ, তাই ছাড়া আর দ্বিতীয় কোনো লাভ নাই। কিন্তু ক্ষতির দিকটা যদি আমরা দেখি তাহলে প্রচুর ক্ষতি রয়েছে ভারতের। যেমন ভারতের বিভিন্ন সম্প্রদায় তারা দেশের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাদের স্বাধীনতা তারা চাচ্ছে। যেমন কাশ্মীর তাদের স্বাধীনতা চাই, খালিস্তানপন্থী যারা আছে শিখ জনগোষ্ঠী তারাও স্বাধীনতা চায়। এরপরে সেভেন সিস্টারের যে দেশগুলো আছে তারাও স্বাধীনতা চায়। এই যে স্বাধীনতা চাওয়া দেশগুলো, সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে তামিলনাড়ু, তারাও বলছে যে আমরা স্বাধীনতা চাই। তো এতগুলা প্রদেশ যদি মানে স্বাধীনতার দাবি করে, তাহলে ভারত ভেঙে খান খান হয়ে যাওয়ার কথা। তো এতগুলো বিদ্রোহ গোষ্ঠী এবং তারা সবাই সক্রিয়। যেমন
ভারত সরকার যখন বলছে যে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করব, তখন এই খালিস্তানপন্থী শিখ নেতা সম্ভবত পান্নু তার নাম, সে বলছে যে আমাদের মাটি ব্যবহার করে কোনোভাবেই ভারতের সাথে মানে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে দেওয়া হবে না। 1 কোটি শিখ জনগণ তোমাদের বিরুদ্ধে যে দাঁড়াবে। আপনি চিন্তা করতে পারেন, একটা দেশের ভিতর থেকেই 1 কোটি মানুষ বলছে যে আমরা তোমাদের বিরুদ্ধে যে দাঁড়াবো, নিজের দেশের বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে এইটা ওই দেশের সেনাবাহিনীর জন্য কত বড় একটা হুমকি। একটা যুদ্ধের ভিতরে 1 কোটি মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তখন সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, তার যুদ্ধ করা সম্ভব না। এরপরে কাশ্মীর তো আগে থেকেই চেষ্টা করছে স্বাধীনতার জন্য, এবং 7 সিস্টারে কিছুদিন আগে মণিপুরে যে ভয়াবহ মানে মারামারি হয়েছে, যুদ্ধ হয়েছে, এটা অনেকেরই জানা। তো সুতরাং তারাও যদি সুযোগ পায় এই যুদ্ধের ভিতরে, তারাও এই সুযোগ হাতছাড়া করবে না, তারা অলরেডি আলাদা হয়ে যাবে। এছাড়াও চীন তো ভারতের নাকের ডগায় বসে আছে। তারা বলছে যে অরুণাচল যে প্রদেশ, তাদের হচ্ছে অনেক অংশ ভারতের ভিতর রয়েছে, ওটা তারা দখল করতে চায়। অলরেডি অনেক জমি তারা দখলও করেছে। তো ভারত যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, যেই অংশটুকু চীন দাবি করছে, আপনার কি মনে হয় যে চীন এটা বসে থাকবে চুপ করে? না, এই সুযোগে চীন তার ওই জায়গাটুকু দখল করে নেবে এবং সে পাকিস্তানকে সমর্থন করবে। তো সুতরাং এই যুদ্ধে জড়ালে ভারতের অধিক সম্ভাবনা রয়েছে যে সে ভেঙে খান খান হয়ে যাবে। এবার আসি আমরা যে পাকিস্তান আসলে তার কতটুকু ক্ষতি রয়েছে। পাকিস্তানের ক্ষতিও অনেক বড়। তার মধ্যে 2টা প্রদেশ আছে, একটা হচ্ছে পশতুন আর একটা হচ্ছে বেলুচ। এই পশতুন জাতি এবং বেলুচ যারা আছে, বেলুচিস্তানে বসবাস করে, তারাও পাকিস্তানের ভিতর থেকে বিদ্রোহ করছে এবং তারা স্বাধীনতা চায়। এবং পশতুনদেরকে বলা হয় যে আফগানিস্তানের তালেবানরা সমর্থন দিয়ে আসছে। এই পশতুন 2টা ভাগে বিভক্ত, অর্থাৎ পশতুন যে জাতি, তার অর্ধেক অংশ পড়ছে আফগানিস্তানের ভিতরে আর অর্ধেক অংশ পড়েছে হচ্ছে পাকিস্তানের ভিতরে, কিন্তু তারা একটা জাতি। তো তারা চায় যে এই সবটুকু মিলায় তারা আলাদা একটা রাষ্ট্র হয়ে যাবে। যেভাবে আমরা ওই যে কুর্দিদের যেই সমস্যাটা দেখি, কাশ্মীরদের সমস্যাটা দেখি, পশতুনদের সমস্যাটাও একই রকম। তো তারা দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করে আসছে এবং গত 2-3 দিন আগে এই পাকিস্তান সরকারের সাথে ভয়াবহ এক যুদ্ধ হয়েছে, যেখানে প্রায় তাদের 51 জন বা 71 সম্ভবত, আমার সংখ্যাটা খেয়াল নেই, তো তারা নিহত হয়েছে। তো এই যে তাদের সাথে একটা যুদ্ধ চলছে, এবং বেলুচিস্তানও এই কিছুদিন আগে এই রমজান মাসে তারা একটা ট্রেনকে হাইজ্যাক করেছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তান যেই আর্মি আছে তাদের সাথে সংঘর্ষ হয় এবং তারা ট্রেনকে মুক্ত করে। তো এই বেলুচিস্তানও তারা চাইবে যে এটা আলাদা হয়ে যাইতে। তো যুদ্ধ বাদলে এটা সম্ভব, যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন তারা এই সুযোগটা পেয়ে যাবে। এবার আসেন যে কেউ মানে চাইবে না যুদ্ধে জড়াতে। আমরা এটা বুঝলাম যে আসলে কেউই নিজেদের দেশ ভাঙার ভয়ে যুদ্ধ জড়াইতে চাইবে না, কিন্তু তারপরেও যুদ্ধ সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। যদি কোনো একটা দেশ ভুল করে বা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে, উচ্চাভিলাষ নিয়ে যদি অন্য দেশের উপরে এই হিসাব কিতাব না করে অন্য দেশের উপরে যদি আক্রমণ চালিয়ে ফেলে, তখন অন্য আরেকটা দেশ তার ডিফেন্স করার জন্য সে যুদ্ধে জড়িয়ে পড়বে। তো এই যে উচ্চাভিলাষ নিয়ে আক্রমণে জড়িয়ে পড়া, এটা আসলে কে করতে পারে? পাকিস্তান করবে কিনা? আমার মনে হয় যে না, পাকিস্তান এটা করবে না। এবং পাকিস্তান যেভাবে বক্তব্য দিচ্ছে, তাদের নেতারা যেভাবে কথা বলছে, তাতে মানে তারা চায় না কোনোভাবেই এই যুদ্ধে জড়াতে, তাদের কোনো ইচ্ছা নেই। যদিও তারা বলছে যে আমরা ডিফেন্স করব বা আক্রমণ হলে জবাব দেওয়া হবে, এটা বাস্তবতা যে আক্রমণ করলে তারা জবাব দিবে, কারণ দুইজনের সামরিক সক্ষমতা প্রায় সেম। এখন পাকিস্তান কেন এই উচ্চাভিলাষ নিয়ে আক্রমণ করবে না? কারণ পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা আমরা সকলেই জানি, খুবই ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে পাকিস্তান দীর্ঘদিন যাবৎ। তো সুতরাং তারপরে রাজনৈতিক সংকট তো তার আছেই। ইমরান খানকে দীর্ঘদিন যাবৎ বন্দী করে রেখেছে দেশের সব জনগণ, বর্তমান যে পাকিস্তান সরকার আছে তার বিরুদ্ধে। তো সুতরাং এই সরকার কোনোভাবেই চাইবে না যে এরকম একটা যুদ্ধে জড়াতে, কারণ নিজেদের ভিতরেই যে সংকট আছে এইটা রেখে সে তার এই উচ্চভিলাষিতা নেই এরকম একটা যুদ্ধে জড়ানোর। কিন্তু ভারতের আসলে এই উচ্চভিলাষিতা আছে কি না? হ্যাঁ, ভারতের ক্ষেত্রে একটু আছে এই উচ্চবিলাসিতা, কিন্তু আসলে আমার মনে হয় না যে ভারত শেষ পর্যন্ত যে এই উচ্চবিলাসিতার মানে প্রয়োগ করার সাহস পাবে। কারণ ইতিপূর্বে ভারত তার এই উচ্চবিলাসিতা প্রমাণ করার জন্য সে কয়েকবার পাকিস্তানের উপরে অ্যাটাক করেছে, কিন্তু যতবার অ্যাটাক করেছে ততবারই সে ফেল করেছে এবং পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। তো সুতরাং ভারত এইটা কখনো আর করার সাহস করবে না। তো ভারত এইটা কেন করে, একবারায় কেন এটা করতে যায়? কারণ ভারত মনে করে সে হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার
অন্যতম একটি আঞ্চলিক পরাশক্তি হতে যাচ্ছে। তো সুতরাং কেউ যদি আঞ্চলিক পরাশক্তি হতে চায় তাহলে তার তো আগেভাগে যে আক্রমণ করতে হবে। তো ভারত নিজেকে সেরকম একটা শক্তি মনে করে এবং ভারতের পারমাণবিক অস্ত্র আছে, সেই সাথে সে অর্থনৈতিকভাবেও দিন দিন ডেভেলপ করছে এবং উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে, একটি উন্নত দেশের কাতারে নাম লিখিয়ে ফেলেছে। তো ভারত এই জন্য মাঝে সাঝে ট্রাই করে যে দেখি আমি একটু অমুক দেশের উপরে নাক গলিয়ে দেখি, একটু হামলা করে দেখি, কিন্তু শেষ পর্যন্ত যে আসলে সফল হয় না। যেমন আমরা 2019 সালে এই যে এখন যেমন এই পেহেলগাঁও হামলা নিয়ে যেমন এই যে উত্তেজনা তৈরি হয়েছে, পাকিস্তানকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু এরকম 2019 সালেও এরকম ওইটার নাম হচ্ছে পুলওয়ামা, ওই পুলওয়ামা হামলা নিয়েও পাকিস্তানকে এরকম দোষ দেওয়া হয়েছিল। আসলে পাকিস্তান ঘটায় নাই, কিন্তু ভারত সরকার পাকিস্তানকে দোষ দিয়েছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করছিল যে আমি একটু টেস্ট করে দেখি যে আমার শক্তি কতটুকু। তো বিমান বাহিনী দিয়ে অ্যাটাক করতে যাই, তো অ্যাটাক করতে যেয়ে বালাকোটে এই তাদের মিগ 200 সম্ভবত মিগ অথবা রাফায়েল হবে, এই বর্তমান যেই ওই পাইলটের নাম হচ্ছে বর্তমান, তাকে ডাউন করে পাকিস্তান সেনাবাহিনী। তো তাদের বিমানকে ধ্বংস করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে চাটা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। খুবই লজ্জাজনক একটা পরিস্থিতিতে পড়েছিল ভারত, এবং ভারতের জনগণ এখনও এইটা নিয়ে চরম লজ্জায় আছে। তারা এ লজ্জায় কথা বলতে পারে না। এমনকি আপনারা দেখেছেন যে পাকিস্তানের হাই কমিশনের সামনে ভারতীয়রা যখন যে আন্দোলন করতেছিল তখন লন্ডনে, তো পাকিস্তানের হাই কমিশন সেই বিমান বাহিনীর যে পাইলট ছিল তার ছবি আর চা এনে ভারতীয় জনগণকে দেখাইছে। এতে ভারতের জনগণ খুবই ক্ষেপে গেছে এবং এটা নিয়ে ভারতের জনগণকে ট্রলও করা হয়। তো সুতরাং ভারত যদিও মনে করে যে আমি আঞ্চলিক পরাশক্তি হয়ে গেছি, কিন্তু আসলে তার এখনও অতটা শক্তি সামর্থ্য হয় নাই যে আর এক দেশের উপরে যে মাঝে সাঝে একটু হামলা করে আসবে, নিজের শক্তির জানান দিবে। তো এটা ভারত কয়েকবার ট্রাই করছে কিন্তু আসলে পারে নাই এবং শেষ পর্যন্ত নিজে ব্যাকফুটে চলে আসছে। তো এই জন্য ভারত এখন এইটা করবে না এবং এটা করার চেষ্টাও করবে না। ফলে আমার কাছে যেটা মনে হয় যে উভয় দেশই শুধুমাত্র নিজেদের সেই রাজনৈতিক বক্তব্য বা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশের আরেকজনকে ছোট করার জন্য তারা এরকম গরম গরম বক্তব্য দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যে আসলে যুদ্ধে জড়াবে না, এটা হচ্ছে প্রেডিকশন থেকে বললাম, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন হতে পারে, যুদ্ধে জড়িয়েও যেতে পারে যে কোনো পরিস্থিতিতে পড়ে। কিন্তু বাস্তবতায় মনে হয় না যে যুদ্ধে জড়ানোর সক্ষমতা কারোরই আছে, কিন্তু উচ্চবিলাসিতায় শেষ পর্যন্ত জড়িয়ে গেলে কিছুই করার থাকে না। তো দেখা যাক যে সামনে কি হয়। আমরাও চাই যে যুদ্ধ না হলে এটা ভালো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।